আচ্ছা, আগের দিন তাহলে পড়েছিলাম কি মেনলি পড়েছিলাম ধাতু সংকর কি, সেখানে পড়েছিলাম সংকর ধাতুতে কোন কোন উপাদান থাকে, তাদের কত পার্সেন্টেজ থাকে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আমি বলেছিলাম। তারপরে পড়েছিলাম খনিজ আর আকরিক কি, তাদের মধ্যে পার্থক্য, আর একটা মেন কোশ্চেন যেটা সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। এইটা পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। তারপরে একটা শর্ট কোশ্চেন বলেছিলাম যে কোনো একটা আকরিকের নাম দিয়ে দেবে তোকে, তোকে কোশ্চেন বলবে যে কোন ধাতুর আকরিক। এতটা পর্যন্ত আগের দিন পড়েছিলাম। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আগেও আলোচনা করেছি এইটা, যে জারণ ও বিজারণ কি না। এটা হচ্ছে কি না, ইলেকট্রনীয় তত্ত্ব। ইলেকট্রনীয় তত্ত্ব মানে হচ্ছে ইলেকট্রন দিয়ে আমরা দেখবো। এটা আগেও আপনাদের বলেছিলাম অলরেডি, যখন সেই আগে যখন অজৈব রসায়নে পড়েছিলাম ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন বর্জন সেখানে। হ্যাঁ। তো এখানেও একই জিনিস, না যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারণ, আর যদি গ্রহণ করে তাকে বলে বিজারণ। মনে রাখার জন্য মনে রাখবি যে যেখানে জ আছে বর্জনে কি জ আছে, সেটা হবে জারণ। না হলে যে যে যেরকম ইচ্ছা মনে রাখতে পারিস। তো বর্জনে জ আছে সেই জন্য জারণ, আর উল্টাটা তো বিজারণ হবেই, বুঝতে পারছিস। তাহলে কি, সোজা কথায় ইলেকট্রন বর্জন করলে জারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। একটা উদাহরণ দিই, সব দিকে যেটা পপুলার উদাহরণ, যেটা আগেও দেখেছিস, এনে থেকে একটা ইলেকট্রন চলে গেলে হবে কি, এনএ প্লাস। এন এ তাহলে কি হচ্ছে? প্লাস হ্যাঁ, তাহলে আর ওটা সোডিয়াম সিএল থেকে মাইনাস। একটা যখন ইলেকট্রন বর্জন হচ্ছে, এখানে লিখেছি দেখ ইলেকট্রন বর্জন, সেই জন্য দেখ নিচের বিক্রিয়াটায় যখন ইলেকট্রন বর্জন হচ্ছে সেখানে লিখেছি কি এনএ প্লাস। দেখতে পাচ্ছিস? তাহলে কি হয়েছে, তারা ইলেকট্রন বর্জন হয়েছে বলে জারণ হয়েছে, সেজন্য উপরে প্লাস। আর একটা বুঝতেই পারছিস কি হবে, ক্লোরিন একটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা কি হবে, সিএল মাইনাস। মাইনাস। তাহলে দেখতেই পাচ্ছিস এখানে ইলেকট্রন বর্জন করেছে বলে এটা হচ্ছে কি জারণ, এখানে ইলেকট্রন গ্রহণ করছে বলে হচ্ছে কি বিজারণ। আচ্ছা, জারণ বিজারণ হয়ে গেল। এবারে যদি ধর এখানে যদি দুটো ইলেকট্রন বর্জন করে তখন হবে কি টু প্লাস, যদি এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে তখন হবে কি টু মাইনাস। মানে যতগুলো হবে ততগুলো প্লাস হবে, যদি তিনটা হয় থ্রি প্লাস, চারটা হলে ফোর প্লাস। এবার যদি ধর গ্রহণ হচ্ছে তো দুটো ইলেকট্রন গ্রহণ হলে টু মাইনাস, তিনটে ইলেকট্রন মানে থ্রি মাইনাস। মানে সোজা কোথায় যতগুলো ইলেকট্রন গ্রহণ হবে উপরে যে মাইনাস লেখা আছে সেটা কি ততগুলো মাইনাস হবে। দুটো হলে টু মাইনাস, তিনটে হলে থ্রি মাইনাস, যতগুলো হবে ততগুলো মাইনাস। এবার আবার অনেক সময় থাকতে পারে, অনেক সময় ধর আছে, এখানে ধর ক্লোরিন, আমি জাস্ট বলার জন্য বলছি, এখানে ধর ক্লোরিন মাইনাসই একটা আছে বা ধর প্লাস আছে, সিএল প্লাস আছে, আর একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তখন কি হবে? আমি কি বললাম, ওপরে সিএল প্লাস আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, তাহলে কি হবে এখানে সিএল হয়ে যাবে। তার কারণটা কি, আমি এখানে কারণটা বলছি। সিএল প্লাস আছে মানে এটা কি, অলরেডি ধরতে পারিস যে একটা ইলেকট্রন বর্জন করে দিয়েছে আগে থেকে, তাই না? কারণ বর্জন করলে তো প্লাস হয়। বা ধরতে পারিস প্লাস মানে ইলেকট্রনের অপোজিট কিছু একটা আছে, কারণ ইলেকট্রন গ্রহণ হলে কি হবে মাইনাস হয়। তারপরে কি হয়েছে, ইলেকট্রনটা গ্রহণ হয়েছে, তাহলে কি হবে, সিএল প্লাস ছিল আগে, আর এখন একটা হয়েছে কি মাইনাস। তাহলে প্লাস আগে ওয়ান ছিল ধরতে পারিস, এখন মাইনাস ওয়ান হয়ে গেছে, তাহলে কি হবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান মিলে কিছু থাকবে না, এই জন্য সিএল ধরতে পারিস। বা ধরতে পারিস এখানে প্লাস আছে মানে বর্জন ছিল, যখনই একটা ইলেকট্রন গ্রহণ হয়ে গেল তখন উপরে আর কিছু থাকলো না, তাহলে যেটা ইচ্ছে ভাবতে পারিস। সোজা কথা, একটা ইলেকট্রন গ্রহণ করলে এখানে মাইনাস হয়ে যাবে, তো এখানে যদি টু প্লাস থাকে তখন কি হয়ে যাবে, শুধু প্লাস হয়ে যাবে, বোঝা গেল? তখন হয়ে যাবে শুধু প্লাস। হুম। যা যটা থাকবে সেখান থেকে তুই যটা ইলেকট্রন গ্রহণ করাবি ওপর থেকে ততগুলো কমতে থাকবে আস্তে আস্তে করে। এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এবারে জারণ আর বিজারণ আমরা দেখলাম যে ইলেকট্রন বর্জন করলে জারণ হবে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হবে। তো যখনই আমরা জারণ বিজারণ বললাম যে কোনো একটা প্রক্রিয়ায় এই জিনিসটা হচ্ছে জারণ বিজারণ, তাহলে কোনো একটা প্রক্রিয়ায় যে হবে সেখানে নিশ্চয়ই কোনো পদার্থ থাকবে, যেমন সোডিয়াম ক্লোরিন, এগুলো পদার্থ থাকবে। তো এই যে পদার্থগুলো, তার মধ্যে কোনটা জারক পদার্থ বা জারক দ্রব্য আর কোনটা বিজারক দ্রব্য, ঠিক একই রকম ভাবে। জারক দ্রব্য আমরা কাকে বলবো, না জারক দ্রব্য হচ্ছে যে পদার্থ
ইলেকট্রন গ্রহণ করে। কি হলো, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে। প্রথম কথা হলো, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে জারক দ্রব্য। আর সে কি করে, ইলেকট্রন গ্রহণ করে কি করে, নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে। বোঝা গেল? জারক দ্রব্য কাকে বলে? যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। আমি উদাহরণ দেবো এক্ষুনি। যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, যেমন ধর এখানে ধর সিএল প্লাস, আমি উপরটাই বলছি, সিএল প্লাস প্লাস ইলেকট্রন, তো কি উৎপন্ন করবে? সিএল উৎপন্ন করবে। ধর উপরটাই আমি লিখছি, ধর সিএল প্লাস প্লাস ইলেকট্রন কি উৎপন্ন করবে? সিএল। এখানে দেখ, সিএল প্লাস ছিল, একটা ছিল, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, সেই জন্য প্লাস চিহ্নটা থাকবে না, কারণ একটা ইলেকট্রন ঢোকানো মানে মানে গ্রহণ করা মানে প্লাসটা উঠে যাবে, কারণ ইলেকট্রন একটা গ্রহণ করেছে। তাহলে এই সিএল প্লাসটা তাহলে কি করলো? অ্যাকচুয়ালি কি করলো? সিএল প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করেছে তো। তাহলে যে উপরের সংজ্ঞাটা দেখ এবারে, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে কি? জারক দ্রব্য বা জারক পদার্থ। তাহলে এখানে সিএল প্লাসটা কি? জারক পদার্থ বা জারক দ্রব্য। বোঝা গেল? তোর কথা মতো আমি এক্স লিখছি, ঠিক আছে? তাহলে ভালো করে বোঝা যাবে, যা ইচ্ছে থাকতে পারে এক্স প্লাস। আচ্ছা, অন্য কালার নিয়ে নে একটা, ঠিক আছে? এক্স প্লাস, মানে ওটার জায়গায় অন্য কোনো সংখ্যাও মানে থাকতে পারে। হ্যাঁ অন্য কিছু থাকতে পারে। এক্স প্লাস ছিল মানে এক্স একটা ক্যাটায়ন ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করেছে দিয়ে প্লাসটা উঠে গেছে, পরমাণু তৈরি করেছে, এক্স পরমাণু, এক্স অ্যাটম, এক্স পরমাণু। তাহলে কি হচ্ছে, এই যে এক্স প্লাসটা ছিল, তাহলে কি করছে? এ ইলেকট্রন গ্রহণ করছে। আর জারক দ্রব্য দেখ কি ছিল ডেফিনেশন বা সংজ্ঞা, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলছে জারক দ্রব্য। তাহলে এক্স প্লাস যেটা ছিল, এ কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এ হচ্ছে জারক। হুম। এ হচ্ছে জারক। হুম। তারপরে ছিল কি, নিজে বিজারিত হয় আর অন্যকে কি করে? জারিত করে। সেই জন্য এই যে এক্স প্লাস, আমি যদি একটা তীর চিহ্ন দিই, আচ্ছা এখানে এ হয়ে যাবে, যাই হোক আমি এটা দিচ্ছি, যাই হোক। তাহলে এক্স প্লাস থেকে কি গেল, হলো কি এক্স, তাই তো? তাহলে এটা কি করছে? নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে। এটা কি প্রক্রিয়া? বিজারণ। আচ্ছা, বিজারণ কেন? তার কারণ হচ্ছে কি, বিজারণের সংখ্যা কি ছিল এখানে, দেখে নে না, যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বলে বিজারণ। তাহলে সোজা কথা কি হলো, যখন ইলেকট্রন গ্রহণ করলো সেই প্রক্রিয়াটা হলো বিজারণ, আর যে গ্রহণ করলো সেটা হচ্ছে জারক পদার্থ বা জারক দ্রব্য। ক্লিয়ার? যে হ্যাঁ। প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হলো সেই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। যেই পদার্থটা বা যেই আয়নটা বা যেই পরমাণুটা ওই ইলেকট্রনটা গ্রহণ করেছে সে হলো কি জারক পদার্থ বা জারক দ্রব্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে। অন্যটা হবে কি ঠিক আর উল্টো, পুরো উল্টো। যে পদার্থ ইলেকট্রন বর্জন করে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে বলে বিজারক দ্রব্য। ঠিক উল্টোটা, পুরো উল্টোটা। মানে যেখানে হুম। আমি একটা ধর বললাম, ধর এল ছিল, এ ইলেকট্রন বর্জন করে, আচ্ছা দেখ তিনটে বর্জন করেছে মানে কি হবে? এল থ্রি প্লাস। বোঝা গেল? একটু আগে বলেছিলাম, হ্যাঁ। যতগুলো বর্জন হুম। করবে মাথায় ততগুলো প্লাস, যতগুলো গ্রহণ করবে মাথায় ততগুলো মাইনাস। মাইনাস। তার কারণটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা মানে কি, ইলেকট্রন, ইলেকট্রন মানে কি, ইলেকট্রন মানে হচ্ছে তার আধান কত? নেগেটিভ, সেই জন্য মাইনাস লেখা হবে। হ্যাঁ। ইলেকট্রনের যেহেতু আধান নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, সেই জন্য ইলেকট্রন যখন গ্রহণ করে, গ্রহণ করা মানে কি, ধর আমি একজন ব্যক্তি আছি, আচ্ছা নেক্সট হয়েছে, ধর আমার একজন ব্যক্তি আছে, ঠিক আছে? ঠিক আছে, এবারে এবারে কি বলছি, তুই ধর আমি বলছি কিছু একটা আছিস, আমি আমার নাম হচ্ছে এ, এ, ঠিক আছে? এবারে কি করছে, এই যে এ ব্যক্তিটা আছে, ঠিক আছে, এ একটা ব্যক্তি আছে, এবারে এখান থেকে কি হচ্ছে, বি আর একজন ব্যক্তি আসছে, ঠিক আছে? বি একজন ব্যক্তি আসছে। এবারে এই যে এ যে ব্যক্তিটা আছে এর মধ্যে কি আছে, দুটোই সমান, মানে
এর মধ্যে প্লাসও যতগুলো আছে মাইনাসও ততগুলো আছে, মানে এর মধ্যে কোনো এ নেই যে এ প্লাস এ মাইনাস, কিছু নেই, এ হচ্ছে নিউট্রাল, কোনো কিছু নেই, এ কোনো কিছুতে নেই। এবারে বি কি করছে, মাইনাসের একটা ভান্ডার নিয়ে আসছে, মানে বি আসা মানে, একটা বি আসা মানে ধরো এই একটা মাইনাস নিয়ে আসে, ঠিক আছে। মাইনাস কি আমি তাও জানি না, আমি ধনাত্মক ঋণাত্মক কথা ভুলে যা, বি যেমন সে হয় না, আচ্ছা এইটা সব থেকে ভালো হবে। তোদের মধ্যে কেউ এ একজন ব্যক্তি আছে, বি হচ্ছে কি তোদের মধ্যে কোনো একটা কুটুম, ঠিক আছে, সে মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি, মিষ্টি হাঁড়ি। এবারে ভাব, সে যদি ওই মিষ্টির হাঁড়িতে 10টা মিষ্টি আনে, 10টা মিষ্টি যদি তোর ঘরকে নিয়ে আসে, তাহলে হবে কি, তোর ঘরে মিষ্টির সংখ্যা বেড়ে যাবে, তাই না? তোর ঘরে যদি কোনো মিষ্টি না থাকে, তোর ঘরে মিষ্টির সংখ্যা বেড়ে যাবে। একই রকম ভাবে এখানেও সেম একই জিনিস। এই ব্যক্তিটা হচ্ছে কে এখানে, যে হতে পারে এল ও হতে পারে বা এক্স হতে পারিস। যদি কোনো কিছু না লিখতে চাস, মানে এন এ সি এল এইসব যদি কোনো কিছু লিখতে না চাস, এক্স ধরে নে, এক্স ওয়াই জেড সামথিং সামথিং যা কিছু ধরে নে। এবার একই যে জিনিস, কোনো একটা সফটওয়্যার নিলে হবে তো? হ্যাঁ যে কোনো ধরনেরই হবে, মানে জাস্ট বোঝার জন্য। তারপরে তো তুই যখন তুই বিক্রিয়া করবি, রিয়াকশন করবি, সেখানে তো আসবেই। ধর এনএসিএল করছিস, সেখানে তো আর এক্স ওয়াই লিখতে পারবি না, তোকে বলছে এনএসিএল এর বিক্রিয়া হুম লিখতে, তখন তোকে কি লিখতে হবে, যে সামথিং এনএসিএল ছিল, সেটা এনএ প্লাস প্লাস সিএল মাইনাস হয়ে গেছে। এবার তার মধ্যে লিখতে পারিস যে এনএ প্লাসটা কেন হয়েছে, সিএল মাইনাসটা কেন হয়েছে, সেটাও লিখতে পারিস, যে এনএ থেকে একটা ইলেকট্রন বর্জন হয়ে গেছে বলে এনএ প্লাস, সিএল এ একটা ইলেকট্রন ঢুকেছে বলে গ্রহণ করেছে বলে সিএল মাইনাস। এগুলো অজয় করেছে না, ওটা পড়েছি অলরেডি। বা সেই যে বর্জন করলে প্লাস, সিএল মাইনাস। একই রকম ভাবে এখানে, সেই জন্য এখানে ধরছি কি, আমি এক্স প্লাসটা যে লিখেছি বা যেটা এল মাইনাস থ্রি যেটা ইচ্ছে ধরে নে, তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রন গুলো যখন গ্রহণ করছে, তার মানে কি ইলেকট্রনে কি আছে, একটা করে ঋণাত্মক আধান, তাই না? ই মাইনাস, অ্যাকচুয়ালি ই মাইনাস লিখলে আরো ভালো বোঝা যায়, মানে ইলেকট্রন এক তার আধানটা হচ্ছে মাইনাস, দরকার নেই ই লিখে সবাই। তাহলে কি হচ্ছে, ইলেকট্রন যখন আছে, ইলেকট্রনের সঙ্গে কি আছে, একটা করে নেগেটিভ আধান, ঋণাত্মক আধান আছে। সেই জন্য যখনই একটা ইলেকট্রন গ্রহণ হয়, তখন মাইনাস টুক করে একটা উপরে মাইনাস হয়ে যাবে। যদি এক্স থাকে, মানে আমি এখানে লিখি, যদি এক্স থাকে, এক্স যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাহলে কি হবে, এই একটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি, একটা ঋণাত্মক আধান ঢুকে যাওয়া, এক্স মানে এক্স একটা ঋণাত্মক আধান গ্রহণ করে নিয়েছে, তার মানে কি হবে, এক্স মাইনাস। বোঝা গেল, যেহেতু একটা ইলেকট্রন হ্যাঁ গ্রহণ করে নিয়েছে, একটা মাইনাস। এবারে যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হবে, টু একটা মাইনাস। ইলেকট্রন যদি একটা মাইনাস থাকে, দুটো ইলেকট্রনে কটা মাইনাস হবে, দুটো মাইনাস, এক্স টু মাইনাস। এই হচ্ছে মেন কথা, বোঝা গেল। আচ্ছা এবার উল্টোটাও হবে, বুঝতেই পেরেছি, এর উল্টোটাও হবে। মানে যদি তোর কি হয়, যদি এক্স মাইনাস টু ই হয়, মানে এগুলো তো সব বললাম প্লাস, মাইনাসও তো হবে, মাইনাস ই। তাহলে এবারে দেখ, এবারে সেই কুটুম ঘরটা ভাবতে পারিস, কুটুম তোর ঘরে মিষ্টি নিয়ে এলো, তোর ঘরে মিষ্টির সংখ্যা বেড়ে গেল। উল্টোটাও তো হতে পারে, ধর তোর ঘরে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কুটুম এলো, যখন বাড়ি যাচ্ছে তোর ঘর থেকে পুটুলে করে দুটো মিষ্টি নিয়ে চলে গেল, তখন তাহলে কি হবে, তোর ঘরে মিষ্টির সংখ্যা কমে যাবে। হ্যাঁ সেইটাই হচ্ছে এখানে, এক্স, এক্স মানে কি, এক্স মানে প্লাস মাইনাস কিছু নেই, মানে নিউট্রাল। এবার এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, মানে একটা ইলেকট্রন ওখান থেকে বেরিয়ে চলে গেছে, ধর আমি বলছি এক্স এর মধ্যে ধর তিনটা ইলেকট্রন ছিল, আর আমি জাস্ট বলছি মানে তিনটে পজিটিভ আধান ছিল আর তিনটে নেগেটিভ আধান ছিল, সেই জন্য কিছু নেই, মানে নিউট্রাল, মানে এক্স একটা অ্যাটম, মানে পরমাণু হিসেবে আছে। এবার ওখান থেকে যদি একটা ইলেকট্রনকে তুই বার করে নিস, তার মানে কি, একটা নেগেটিভ কমে যাবে না, কারণ একটা তো ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। তাহলে একটা হুম যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এখানে হলো কি, তিনটা প্লাস আছে কিন্তু মাইনাস কটা আছে, দুটা। দুটো। তাহলে কি হচ্ছে, আলটিমেট একটা প্লাস হয়ে যাচ্ছে না, মানে প্লাসে হ্যাঁ আছে তিনটে, নেগেটিভ আছে দুটো, তার মানে কি একটা প্লাস, এক্স প্লাস। এবার দেখ একই ধর, যদি দুটো ইলেকট্রন বেরোয়, তাহলে এখানে তিনটায় মানে মাইনাস ছিল, দুটো বেরিয়ে গেলে কটা থাকবে, একটা থাকবে। হ্যাঁ। তাহলে তিনটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কত হবে, টু প্লাস। হুম, এই আর কি, আর আর কিছু নেই। এবারে ভাব যদি তিনটা বেরিয়ে যায়, থ্রি প্লাস, চারটা বেরিয়ে গেলে ফোর প্লাস,
এবার যদি উল্টোটা হবে, যদি 3টা ঢোকে 3 মাইনাস, 4টা ঢুকলে 4 মাইনাস, বুঝতেই পারছি। তাহলে সোজা কথায় ইলেকট্রন যখন গ্রহণ হবে তখন হবে কি মাইনাস হয়ে যাবে, মানে ইলেকট্রন গ্রহণে বিজারণ, ইলেকট্রন বর্জনে জারণ। এইটা হচ্ছে মেন কথা। যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে তাকে জারক পদার্থ বা জারক দ্রব্য বলে, যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় বিজারক পদার্থ। এরপরে তোদের একটা কোশ্চেন পড়ে যেটা, সেটা হচ্ছে কি গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, তোদের অনেক সময় 2 নম্বরের কোশ্চেন পড়ে। গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি যদি আগের বারে পড়ে যায় তাহলে চান্স কম, মানে পড়বে না আর। আচ্ছা, এই পদ্ধতিতে কি হয় না, এই পদ্ধতিতে হচ্ছে কি হয় না, বেশি উষ্ণতায় মানে অনেক উষ্ণতায়, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের যে একটা আসক্তি আছে, মানে অ্যাট্রাকশন আছে একটা, তার জন্য কিছু কিছু ধাতুর অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহ অনেক উচ্চ মানে বেশি উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি এল দ্বারা মানে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। একে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলে। আচ্ছা, এই পদ্ধতিতে যেটা হয়, এই পদ্ধতিতে কি করা হয়, রেল লাইনে মানে কোথায় অ্যাপ্লিকেশন করা হয় কোথায়, সেটা হচ্ছে কি না বিভিন্ন দেখবি রেল লাইনে বা বিভিন্ন যন্ত্রে যন্ত্রে যখন ফাটল থাকে দেখবি, থাকে না সেই মানে সেই ফাটলগুলো জোড়া লাগানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। সেখানে কি ব্যবহার করা হয়, 3 ভাগ ফেরিক অক্সাইড Fe2O3, তার সঙ্গে তুই যদি 1 ভাগ অ্যালুমিনিয়াম দিয়ে দিস, এদের যে মিক্সচারটা সেটাকে কি বলে না, প্রথমে আমরা কি নিয়েছিলাম, 3 ভাগ Fe2O3 বা ফেরিক অক্সাইড এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম নিয়েছিলাম, যেটাকে বলে কি থার্মিট মিক্সচার। এই শর্ট কোশ্চেনটাও খুব আছে, থার্মিট মিক্সচার কি, 3 ভাগ Fe2O3 সঙ্গে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ মেশানোকে বলে কি থার্মিট মিক্সচার। ঠিক আছে, আর ওই মিক্সচারটাকে, ওই মিশ্রণটাকে কি করি, যদি ম্যাগনেসিয়াম গুঁড়ো ও বেরিয়াম অক্সাইডের একটি মিশ্রণে রাখি এবং তাকে কি করা হয়, ওই ফিতের সাহায্যে যদি আগুন ধরিয়ে দিই তাহলে কি হয় না, এর ফলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় এবং প্রচুর উষ্ণতা সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে উচ্চ উষ্ণতা, এবারে সেই এটা যেটা পড়েছিলাম একটু আগে থার্মিট পদ্ধতি, তাহলে অনেক বেশি উষ্ণতা সৃষ্টি হলে কি হয় না, বেশি উষ্ণতা সৃষ্টি হলে এই যে আমরা নিয়েছিলাম Fe2O3 ধাতব অক্সাইডটা, এটা কি হয় এই অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে যায়। বিজারিত হওয়ার ফলে কি উৎপন্ন করে না, গলিত লোহা সৃষ্টি করে। তাহলে কি হলো না, ফেরিক Fe2O3 এল দ্বারা বিজারিত হয়ে গলিত লোহা সৃষ্টি করে। এবার ওই লোহাটাই কি হচ্ছে, কোনো যদি তোর রেল লাইনে ফাটল থাকে বা কিছু থাকে সেইগুলো জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। তাহলে মেন জিনিসটা কি হলো, থার্মিট পদ্ধতি কি, থার্মিট পদ্ধতি কি না, সেটা হচ্ছে কি না, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের আসক্তির জন্য কিছু কিছু ধাতব অক্সাইড কি হয় না, অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত পদার্থের সৃষ্টি করে। এই পদ্ধতিটাকে বলে থার্মিট পদ্ধতি। এর সাহায্যে কি হয় না, রেল লাইনের পাত বা রেল লাইনের বিভিন্ন ফাটল এইসব জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। কি করে ব্যবহৃত হয় সেটা হচ্ছে এটা, 3 ভাগ Fe2O3 সঙ্গে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ মেশাবো, সেই মিশ্রণটাকে ম্যাগনেসিয়াম গুঁড়ো ও বেরিয়াম অক্সাইডের একটা মিশ্রণে রেখে তাকে আগুন ধরানো হলে কি হবে না, প্রচুর উষ্ণতা সৃষ্টি হয়। আর তার ফলে কি হয়, ওই যে ফেরিক অক্সাইডটা Fe2O3টা অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত লোহা উৎপন্ন করে, যেটি রেল লাইনের ফাটল বা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাহলে কি বললাম, উচ্চ উষ্ণতায় ধাতব অক্সাইড অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত পদার্থ সৃষ্টি করা, এটাই হচ্ছে মেন কাজ এই পদ্ধতির। এবারে যেটা বলবো সেখান থেকে প্রায় একটা শর্ট কোশ্চেন আছে, আর শর্ট কোশ্চেন গুলো এরকমই, লোহায় মরচে পোড়া কি, বা হচ্ছে লোহার মরচে পোড়ার রাসায়নিক সংকেত কি,
তারপরে না প্রধান উপাদান কি, এরকম টাইপের কোশ্চেন তোদের আসবেই, মানে প্রায়ই আসে, না আসলে না আসতে পারে সেটা আলাদা ব্যাপার, বাট প্রায়ই আসে আর কি। সেটা হচ্ছে কি লোহায় মরচে, তোরা সবাই জানিস যে লোহা বা লোহজাত, আচ্ছা আগে নেক্সট পেজে যাই। মরচে পড়া, সবাই জানিস মরচে পড়া, যে মরচে পড়া কি না, লোহা বা লোহাজাত কোনো পদার্থ বা লোহাজাত কোনো দ্রব্য, এ কি হয় যদি খোলা বাতাসে রেখে দিস বা আর্দ্র বায়ুতে রেখে দিস, সোজা কথা যেখানে যদি জল থাকে, যদি জলীয় বাষ্প থাকে, তাহলে কি হয় না ওই লোহাটার ওপর বা লোহার কোনো পদার্থটার ওপর একটা লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে যায়, একে বলা হয় মরচে পড়া। লোহায় যে মরচে পড়ে এর প্রধান উপাদানটা কি, সেটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। এর প্রধান উপাদান কি, শোধক ফেরিক অক্সাইড, প্রচুর পরীক্ষায় পড়ে, লিখে নে। প্রধান উপাদান শোধক ফেরিক অক্সাইড। আর এর রাসায়নিক সংকেত হচ্ছে, এটাও পরীক্ষায় পড়ে প্রচুর, এর রাসায়নিক সংকেত কি, Fe2O3 XH2O। বেশিরভাগ সময় এক্স এর মানটা কি হয়, 3 হয়। তাহলে আমরা কি পড়লাম, মরচে পড়া কি সবাই জানে এটা, লোহা বা লোহজাত কোনো পদার্থকে যদি আমরা আর্দ্র বায়ুতে রেখে দিই, তাহলে কিছুদিন পর বা কিছু বছর পর বা কিছু সময় পর তার উপর কি হয়, লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে যায়, একে বলা হয় লোহায় মরচে পড়া। এর প্রধান উপাদান কি, শোধক ফেরিক অক্সাইড। তার রাসায়নিক সংকেত কি বা ফর্মুলা কি, Fe2O3 দিয়ে XH2O। এটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইডের। Fe2O3 মানে ফেরিক অক্সাইড, আর XH2O মানে ওখানে জল আছে। এক্সটা মানে হচ্ছে কত অণু জল আছে সেটা নয়, জল থাকলেই হবে, বেশিরভাগ সময় এক্স এর মানটা হয় 3, বেশিরভাগ সময়। আচ্ছা, তাহলে বুঝতেই পারছিস মরচে পড়ার জন্য কি থাকতে হবে, অবশ্যই আর্দ্র বায়ু থাকতে হবে আর লোহা থাকতে হবে, কারণ লোহাই যদি না রাখিস তো মরচে পড়বে কোথায়। তো মরচে হ্যাঁ, পড়া থাকতে হচ্ছে লোহা থাকতে হবে আর আর্দ্র বায়ু থাকতে হবে, মানে হচ্ছে বাতাসে যেন জল থাকে, নাহলে হবে না, কারণ ওই যে XH2 ওখানে জল আছে, জল থাকতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে কি লোহা মরচে পড়া, তার প্রধান উপাদান, তার রাসায়নিক সংকেত, এইগুলো। এবারে এবার ভাব, এই যে মরচে পড়া বললাম, কখন মরচে পড়ার হারটা বেড়ে যাবে, মানে তাড়াতাড়ি মরচে পড়বে বা বেশি মরচে পড়বে কখন, না বুঝতে পেরেছিস, যে উপাদানগুলোর সাহায্যে মরচে পড়ে, মানে যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে বুঝতেই পারছিস বেশি মরচে পড়বে, কারণ জলীয় বাষ্প যত বেশি থাকবে তত জল শোষণ করবে, বিক্রিয়া ঘটবে, তারপরে কি হবে, মরচে পড়বে। আর হচ্ছে কি না, যেসব অঞ্চলে অম্ল বৃষ্টি হয়, অম্ল বৃষ্টি আগেই পড়েছি আমরা, সেই বিভিন্ন অক্সাইড গুলো, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো কি হয় জলের সঙ্গে মিশে গিয়ে অম্ল বৃষ্টি উৎপন্ন করে, মানে ওইগুলো মিশে গিয়ে কি করে, অ্যাসিড তৈরি করে জলের সঙ্গে মিশে গিয়ে, নাইট্রিক অ্যাসিড পড়েছিলাম আগে। তো সেইগুলো মিশে কি করে, সেইগুলো যখন নিচে পড়ে তখন সেই বৃষ্টিতে জলের যে পিএইচ তার মাত্রা কি হয়, অ্যাসিডের দিকে যায়, মানে 7-এর নিচে নেমে যায় অনেক, সেই বৃষ্টিটাকে বলে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি। এবারে যদি লোহাটাকে ওই অম্ল বৃষ্টিতে বা অ্যাসিড বৃষ্টিতে রেখে দিস তখন কি হবে, লোহায় দ্রুত মরচে পড়ে। এবার একটা কোশ্চেন হচ্ছে, দেখবি জাহাজের তলদেশে মানে নিচের দিকে আর কি, আর দেখবি যেই পাইপগুলো দিয়ে জল যায় না, লোহার পাইপ যেগুলো, লোহার যে পাইপগুলো, এখন তো অনেক জায়গায় প্লাস্টিক হয়ে গেছে, যে লোহার পাইপ লাইনে মরচে পড়ে কেন বা মরচে পড়ার কারণ কি, মরচে পড়ার কারণ। আচ্ছা, জাহাজ কোথায় যায় বুঝতেই পারছিস, মাটির উপর দিয়ে যাবে না, যায় কোথায়, সমুদ্রে। হ্যাঁ, তাহলে কি মানে ছোট জলের উপরে যায়, জলে। তাহলে যখন জাহাজ যায় তার জলে কি থাকে না, বিভিন্ন আধানযুক্ত কণা অনেক সময় থাকে, বা থাকে আর কি, বিভিন্ন লবণ থাকে, যেমন হচ্ছে কি, এটা তো সবাই জানিস যে সমুদ্রের জল নুন হয়, এটা তো শুনেছিস, দীঘা পুরী অনেক জায়গায় গেছিস, তাহলে কি হয়, হ্যাঁ স্যার।
তাহলে কি হয়, সমুদ্রের জলে বিভিন্ন লবণ থাকে, যেমন ক্লোরাইড লবণ বা বলে লবণ থাকে আর কি সমুদ্রের জলে। এবারে লবণ যখন থাকে, এবার তার উপর দিয়ে যখন জাহাজগুলো যায়, তার কি হয় না, ওই যে নিচে লবণ আছে, সেই লবণ ওই লোহার সঙ্গে বিক্রিয়া করে কি করে না, ওতে মরিচা গঠন করে। তা সমুদ্রে লবণ ছিল, সেই লবণগুলো ওই যে লোহাগুলো ছিল তার সঙ্গে বিক্রিয়া করে মরচে বা বিক্রিয়া করে, তার ফলে কি হয়, মরচে গঠন করে বা এই লোহাটাকে আস্তে আস্তে ক্ষইয়ে দেয়, সেই জন্য মরচে পড়ে। একই রকম ভাবে কি হয় না, যখন ওই যে পাইপ লাইন, লোহার পাইপ লাইনে কি হয় না, লোহার পাইপ লাইন গুলো কি থাকে, মাটির ভেতর দিয়ে ঢোকানো থাকে না, মাটির ভেতর দিয়ে এরকম যায় লোহার পাইপ গুলো। তাহলে মাটিতে কি হয়, আর মাটি সবাই জানিস যে মাটিগুলো বৃষ্টি পড়ুক বা যাই হোক ভিজে যায় যখন বৃষ্টি পড়লো, মানে এরকম তো নয় যে শুধু গরম পড়লে পাইপ লাইনটা থাকলো, শীতকালে উঠে গেল বা বর্ষাকালে উঠে গেল, এরকম তো হয় না। পাইপ লাইন মানে সবসময়ই আছে। এবারে যখন কি হয়, বৃষ্টি হলো, হলো, যাই কিছু হলো, কি হয়, মাটিটা অনেক সময় কি হয়, আর্দ্র হয়ে যায়। মানে সোজা কথা, ওখান দিয়ে জল ঢুকে যায় বা জল শোষণ করে নেয়, এরপরে কি হয়, মাটিটা আর্দ্র হয়ে যায়। আর আর্দ্র মাটি হওয়ার ফলে কি হয় না, ওখানে বিভিন্ন লবণ থাকে, যেমন Cl- মানে ক্লোরিন, সালফেট, এইসব লবণ থাকে। এইসব লবণ বা এইসব আয়নগুলো কি হয়, এর থাকার ফলে মাটির নিচে থাকা ওই যে পাইপ লাইন গুলো থাকে, তারতে কি হয় না, মরচে পড়ে যায়। তাহলে জাহাজের তলদেশে কি হয় জিনিসটা না, সমুদ্রে বিভিন্ন লবণ থাকে, যেমন বললাম ক্লোরাইড লবণ, সেগুলো এই লোহার সঙ্গে বিক্রিয়া করে মরচে পড়ায় মানে বা মরচের পড়ার হারটা বাড়ায়। একই রকম ভাবে কি হয় না, ওই যে মাটির ভেতরে যে পাইপ লাইন গুলো থাকে, ওই ভেজা মাটিতে বিভিন্ন আয়ন থাকে, যেমন লিখলাম ক্লোরিন, Cl- SO4-, এই আয়নগুলো কি করে, একই রকম ভাবে মরচে পড়ার হারটাকে বাড়িয়ে দেয় অনেক, সেই জন্য এইগুলোতে মরচে পড়ে। আচ্ছা, তাহলে এবার তো মরচে তো পড়ে গেল, তাহলে মরচে পড়া মানে কি, আমাদের তো খারাপ, মানে আমাদের তো ক্ষতি। সে জাহাজ ছেড়ে দে, জাহাজে আমরা যাচ্ছি না, বা যদি তুই ব্যক্তিগত ভাবিস যে আমরা তো জাহাজে যাচ্ছি না বা লোহার পাইপলাইন করছি না, তাহলে আমাদের কেন ভাববো। বাট তোরা মানে সবার তো ঘরে তো লোহা আছেই, সেখানে মরচে পড়ছে। তাহলে আমাদের কি হচ্ছে, এই যে মরচে পড়ছে, তা থেকে বাঁচতে হবে, মানে কি, মরচে পড়া থেকে তাদের নিবারণের উপায় কি, এইগুলো সবাই জানিস, ঘরে সবাই ইউজ করে। জাহাজ দেখিস না, ঠিক আছে, মানে যে কিভাবে নিবারণ করে জানিস না, কিন্তু বাড়িতে সবাই দেখেছিস। হয়তো কারোর টিনের চাল আছে, বা হয়তো কারো যে কি বলে গ্রিলে আছে হয়তো। তো কি করা হয়, সবাই জানিস, এক নম্বর হচ্ছে না, ওই লোহার যে কোনো পদার্থটা বা লোহা নির্মিত কোনো বস্তু, টিন হতে পারে, লোহার গ্রিল হতে পারে, যে কোনো বস্তু হোক, সেখানে কি করা হয়, আলকাতারা আলকাতারা বা আর কি দেওয়া হয়, বিভিন্ন রং দেওয়া হয়, রং, আলকাতারা, রং, কেউ কেউ বার্নিশ করে, বার্নিশের প্রলেপ দেওয়া হয়। সবাই দেখেছি, সবার ঘরেই হয়, প্রলেপ দেওয়া হয়। আলকাতারা কারা মেশায়, বেশিরভাগ সময় দেখবি টিনে মেশায়, টিনে। রং কারা মেশায়, রং বেশিরভাগ সময় হ্যাঁ গ্রিলে স্যার। মেশায়। মানে কেউ হুম। টিনের উপরে রং দেবে না আর কি, রংটা যাতে সুন্দর দেখায় সেই জন্য দেওয়া হয় কোথায়, গ্রিলে বা কোনো এতে। হালকা দেওয়া হয় টিনের উপরে। এইগুলো করে নিবারণ করা যায়। 2 নম্বর নিবারণের উপায়টা পরীক্ষায় অনেক সময় পড়ে, অলরেডি আগে তোরা পড়েছিস। সেটা হচ্ছে কি, গ্যালভানাইজেশন। কি করা হয় না, ওই যে লোহার জাত, যে মানে যার উপরে এটা পড়বে, মোর্চা পড়বে, সেই লোহাজাত পদার্থের উপরে বা দ্রব্যের উপরে, যেটা ইচ্ছে বলতে পারিস, লোহাজাত বা লৌহজাত লিখতে পারিস, লৌহজাত পদার্থের উপরে কার প্রলেপ দেবো, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই কোশ্চেনটা পরীক্ষা অনেক সময় আসে। তাহলে এই দুটো লিখলেই মোটামুটি হবে, যদি নিবারণের উপায় দেয়। তাহলে কি হলো, লৌহজাত পদার্থের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিটাকে কি বলা হয়, গ্যালভানাইজেশন বা জিঙ্ক লেপন। পরীক্ষায় প্রচুর আসে, লিখে নে।
তাহলে আরেকটা প্রসেস কি না, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কি করা হয়, একটা পাত্রে এক পাত্রে কি হচ্ছে, একটা ক্যাথোড নেওয়া হয়, একটা অ্যানোড নেওয়া হয়। কাকে কিরকম ভাবে নেওয়া হয়, যেই যেই পদার্থটার উপরে বা যেই মেটালটা বলতে পারিস, যেই ধাতুটার উপরে তুই ফেলতে চাইছিস, মানে আমি এখানে লোহার উপর করতে চাইছি, তাহলে আমি যদি লোহার উপর করতে চাই, মানে যার উপর করতে চাই সেটাকে কি হিসাবে ব্যবহার করব, ক্যাথোড হিসাবে। আর যেটার প্রলেপ দিতে চাই, এখানে জিঙ্ক, সেই জিঙ্কটাকে আমরা ব্যবহার করব কি অ্যানোড হিসাবে। তার উপরে কি করব আমরা, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ ঘটাবো। তার ফলে কি হবে, ওই জিঙ্কটা ওখান থেকে আস্তে আস্তে ক্ষয়ে, অ্যানোড থেকে ক্ষয়ে কি করা হবে, কি হবে, লোহার উপর আস্তে আস্তে জমা হবে, বা লোহার উপর জিঙ্কের একটা প্রলেপ হয়ে যাবে। এই পদ্ধতিটাই ছিল আগের চ্যাপ্টারে। যে কি বলা হয়, ভুলে গেছিস মনে হয় সবাই, যেটাকে বলা হয় ইলেকট্রোপ্লাটিং বা তড়িৎ লেপন। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো। একটা হচ্ছে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন যেটা, সেটা হচ্ছে কি একটাই, মানে লোহার উপর জিঙ্কের প্রলেপ, এটাকেই বলে গ্যালভানাইজেশন বা গ্যালভানাইজেশন। আর একটা নাম হচ্ছে জিঙ্ক লেপনও বলে। কিন্তু তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লাটিং, ওটা কিন্তু শুধু জিঙ্ক না, ওটাখানে অনেক কিছু দিতে পারিস, কপার হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই জন্য লৌহজাত পদার্থের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন। কিন্তু যখনই তুই এটা, তুই এমনিও ঘষতে পারিস, এমনি মানে হাতেও ঘষতে পারিস, বা মানে জিঙ্কের প্রলেপ দেওয়াকেই বলছে গ্যালভানাইজেশন বা জিঙ্ক লেপন। কিন্তু ইলেকট্রোপ্লাটিং বা তড়িৎ লেপন, এটা কোন পদার্থ, মানে কোন এর মধ্যে হতে হবে, মানে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে হতে হবে, সেটাকেই বলবে ইলেকট্রোপ্লাটিং বা তড়িৎ লেপন, যেটা আমরা আগের চ্যাপ্টারে খুব ভালো করে পড়েছি অলরেডি। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি হলো, আমি সেই জন্য শুধু সংক্ষেপ মানে জাস্ট এটাই লিখছি, তড়িৎ লেপন, কারণ আমরা আগে ওটা অলরেডি পড়েছি বেশি, বা একটু আগে আমি বললাম অলরেডি। তড়িৎ লেপন, এই 3টে পদ্ধতিতে আমরা নিবারণ করতে পারি। তার মধ্যে প্রথমটা সব থেকে মানে কি বলবো, ঘরে গ্রামে গঞ্জে শহর মানে সবাই ইউজ করে এটা। 2 নম্বরটা তার থেকে একটু কম ইউজ করে, 3 নম্বর তার থেকে একটু কম ইউজ করে। মানে 3 নম্বরেরটা যদি হয় ওগুলো মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কাজে আর কি। আর 1 নম্বরটা হচ্ছে আমরা কি ঘরে বাড়িতে ইউজ করি। এবারে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না, আমরা তো বেশিরভাগটা কি আমরা লোহাতে দেখি, তার কারণ হচ্ছে কি না, আমাদের ঘরে বাড়িতে বা যেগুলো ইউজ হয় বেশিরভাগটাই, আমি বলছি না সব, বেশিরভাগটাই কি হয়, লোহার হয়, মানে বেশিরভাগটাই গ্রিল থেকে শুরু করে, জানলা থেকে শুরু করে, দরজা থেকে শুরু করে, যাই হোক। অনেকে আবার তো মানে বাড়ির খাট বা তক্তপোষও হচ্ছে তোর লোহার করে। সেই জন্য আমরা লোহাতে বেশি দেখেছি। কিন্তু লোহা ছাড়াও অন্যান্য কিছুতেও হয়, মানে অ্যালুমিনিয়াম বা কপার এইসবেও হয়, কিন্তু কম দেখেছিস। অনেকের কাঁসা থালা থাকলেও সেগুলো হয় দেখবি কাঁসার থালা হয়, মানে শঙ্কর ধাতু হয়। তার কারণ হচ্ছে ওটাই, মানে হচ্ছে পরিবেশের সঙ্গে যাতে রিয়েকশন না হয়, বা রিয়েকশন না মানে রিয়েকশন করে যদি অন্য কোনো পদার্থ না উৎপন্ন করে, সেই জন্য শঙ্কর ধাতু উৎপন্ন করা হয়। আমরা আগের দিন বলেছি অলরেডি ধাতু সংকর কেন করা হয়, সেটা আমরা আগের দিনই বলেছি। তাহলে কি বললাম, যে লোহা ছাড়াও আরো অনেক ধাতুতে কি হয়, একই রকম জিনিস হয়, মানে সোজা কথা বিক্রিয়া করে অন্য কোনো পদার্থ উৎপন্ন করে, বা তার হচ্ছে তার যে একটা, যে মানে কি বলবো, একটা শাইনি ভাব, ঔজ্জ্বল্য ভাব, একটা চকচক করে যেটা ধাতুর ভাব, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। কারণ কি, কারণ একটাই, পরিবেশের সঙ্গে বা পরিবেশে যে উপাদানগুলো থাকে, জলীয় বাষ্প, অক্সিজেন, বিভিন্ন এগুলো থাকে, তার সঙ্গে বিক্রিয়া করে, তার ফলে কি হচ্ছে, তার ঔজ্জ্বল্যতাটা কমে যায়, বা তার গায়ে একটা আস্তরণের সৃষ্টি হয়। অন্য কিছু, যেমন আমরা লোহাতে বললাম যে বাদামি রঙের আস্তরণ পড়ে, সেরকম জিনিস আর কি। কিরকম না, অ্যালুমিনিয়াম যেগুলো থাকে না, অ্যালুমিনিয়াম কি করে, আচ্ছা একটা পয়েন্ট দিয়ে দিই। অন্যান্য বা অন্য ধাতুর ক্ষয়, অ্যালুমিনিয়াম কি হয় না, বাতাসের মধ্যে যে অক্সিজেন থাকে সেই তার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা হচ্ছে কি একটা ইনসুলেটর, বা যেটাকে বলা হয় অন্তরক, মানে যেটা হচ্ছে পরিবহন করে না, একটা ইনসুলেটিং কাঠের মতো, কাঠ যেরকম হয় না, কাঠ তড়িৎ পরিবহন করে না, সেরকম ভাবে Al2O3 তড়িৎ পরিবহন করে না, এটা কিছু অন্তরক। তাহলে মানে অ্যালুমিনিয়াম যেগুলো হয় সেগুলো কি করে না, পরিবেশে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে না, একটা অপরিবাহী আস্তরণের সৃষ্টি করে।
ঠিক আছে, একই রকম ভাবে কপার 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 সিইউ এ কি করে না এ জল, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এদের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সিইউ, তার সঙ্গে উৎপন্ন করে একটা কপার একটা হাইড্রোক্সাইড। আর এটা অনেকেই তোরা দেখে থাকবি, অনেকেই দেখে থাকবি। না যদি কারো বাড়িতে কপারের কোনো জিনিস থাকে, তামার কোনো জিনিস থাকে, দেখবি কয়েক বছর পরে ওর গায়ে একটা সবুজ রঙের আস্তরণ সৃষ্টি হয়। তার কারণ এটাই। তার কারণ কি না কপার হচ্ছে বাহ্যিক যে থাকে, যেমন ওই যে লিখেছি জলীয় বাষ্প যেগুলো বাইরে থাকে আর কি পরিবেশে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, এগুলোর সঙ্গে বিক্রিয়া করে কপার কি উৎপন্ন করে, তো সিইউ, কার্বনেট একটা উৎপন্ন করে, তার সঙ্গে কপার হাইড্রোক্সাইড OH উৎপন্ন করে, যেটা রং কি সবুজ। সেই জন্য কয়েক বছর পরে বা কিছু বছর পরে দেখবি ওই তামার জিনিসটা বা কপারের জিনিসটা সবুজ হয়ে গেছে, হালকা হালকা সবুজ হয়ে গেছে। সেটা কারণ এটাই। এবারে তুই ভাব, তুই ধর খাচ্ছিস, ভাত খাচ্ছিস বা কিছুটা খাচ্ছিস বা কিছু ওর সঙ্গে কিছু তুই মেশাচ্ছিস, তার যে ক্ষয়ক্ষতিটা সেটা আমরা আসছি আস্তে আস্তে। এই কোশ্চেনটা পরীক্ষায় পড়ে প্রচুর, সেটা হচ্ছে কি, তাহলে কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা পরীক্ষায় যেটা বললাম প্রচুর পড়ে, ধাতব পাত্রে খাদ্যবস্তু ব্যবহারের সতর্কতা, বা অনেক সময় পড়তে পারে কি ধাতব পাত্রে খাদ্যবস্তু ব্যবহার মানে খাদ্যবস্তু খাওয়া উচিত নয় কেন, এরকম কোশ্চেন আর কি, মানে ঘুরিয়ে ফিরিয়ে যেরকম ইচ্ছা কোশ্চেন করতে পারে। যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে, না তুই যদি কোনো হ্যাঁ অনেক সময় এই কোশ্চেনটাও পড়ে যে ধাতব পাত্রে টক জাতীয় বস্তু বা আম্লিক, টক মানে তো অম্ল, আম্লিক, টক জাতীয় বস্তু খাওয়া উচিত নয় কেন, এই কোশ্চেনটা লিখে নে, প্রচুর পড়ে পরীক্ষায়, আমি কেন বলছি। এটা স্কুলে লেখা ছিল। আচ্ছা তার কারণটা কি, তার কারণ হচ্ছে দেখ আম্লিক মানে যেটা বললাম, টক টক মানে আম্লিক, অম্ল অম্ল মানে অ্যাসিড, তাই না, অম্ল বৃষ্টি অ্যাসিড বৃষ্টি পড়েছিস, অম্ল অ্যাসিড টক একই রকম জিনিস। আচ্ছা, এই যে আম্লিক প্রকৃতির যে এই জিনিসগুলো হয়, আম্লিক প্রকৃতির যে খাদ্যবস্তু যেমন আচার, চাটনি, মানে এইগুলোই তো বেশি হয় মানে এরকম গুলো। বা অনেক ফলে দেখবি, ফলে বিভিন্ন অ্যাসিড থাকে না, বিভিন্ন ফলে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, বা তোর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, মানে যাই হোক কোনো হ্যাঁ, আমি ফল, তো থাকে। অ্যাসিড জাতীয় কোনো পদার্থ বা আম্লিক জাতীয় কোনো পদার্থ, সেইগুলো কি হয় যদি কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে বা কপারের কোনো পাত্রে রেখে দিস, তাহলে কি হয় না ওই যে অ্যাসিডটা বা আম্লিক যে পদার্থটা, সেটা ওই অ্যালুমিনিয়াম বা জিঙ্ক বা কপার যাই হোক এদের সংস্পর্শে এসে কি করে একটা ধাতব যৌগ বা লবণ উৎপন্ন করে। তাহলে লবণ উৎপন্ন করা, তো লবণ তো উৎপন্ন হলো, আর কি করে না অক্সিজেনের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় দ্রাব্য যৌগ গঠিত হয়। আর এই দ্রাব্য ধাতব লবণ বা যৌগ যেটাই উৎপন্ন হয়েছে আর কি, মানে অ্যালুমিনিয়াম কপার মানে তুই যেটা ইউজ করবি আর কি, তোর ঘরে যদি অ্যালুমিনিয়ামের থালা থাকে বা জিঙ্কের কোনো জিনিস থাকে বা কপারের কোনো জিনিস থাকে, যেটা যে থাকতে পারে, আমি বলছি না যে অ্যালুমিনিয়াম আছে আর তোর কপারের আয়ন উৎপন্ন হয়ে গেল, এরকম হবে না। তো যেটা থাকবে তার বিভিন্ন ধাতব যৌগ বা লবণ উৎপন্ন করবে। আর যেগুলো উৎপন্ন করছে, ধাতব যৌগ বা লবণ যেগুলো উৎপন্ন করছে, তার কি হবে, ওখানে যদি তুই খাবারটা রাখিস, চাটনি বল বা যে কোনো ফল বল, ফলমূল বল যেগুলো রাখিস, সেগুলো কি হবে ওই লবণটা ওই খাবারের সঙ্গে তোর পেটে যাবে। তাই তো, মানে একটা কিছু খাবার রাখলি, তার সঙ্গে ওই অ্যাসিডটার সঙ্গে বা জৈব যৌগটার সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করলো, তো তুই যখন খাবি ওই লবণটা কি করবে, তোর পেটে যাবে। যেই অ্যাসিডটা ওই যে লবণটা উৎপন্ন হয়েছে সেই লবণটা তোর পেটে যাবে, পেটে গিয়ে কি করবে, এটা বিষক্রিয়া সৃষ্টি করে। আর বুঝতে পারছিস, যার ফলে তো শরীর খারাপ হবে। এবার যদি অন্য কিছু লবণ থাকে তোর ধীরে ধীরে খাওয়ার ফলে মৃত্যু ঘটতে পারে, সোজা কথা তো শরীর খারাপ হবে। আর সেই জন্য কি হচ্ছে, ধাতব পাত্রে আম্লিক জাতীয় কোনো জিনিস খাওয়া উচিত না। তার কারণ বোঝা গেল, মেন কারণ হচ্ছে কি তাহলে আচ্ছা, বললাম যে আচ্ছা, আম্লিক, হ্যাঁ তাহলে মেন কি বললাম যে ওই আম্লিক জাতীয় যে কোনো পদার্থ, সেটা হতে পারে আচার চাটনি, বা তোকে বলে দিতে পারে যে আচার খাওয়া উচিত নয় কেন বা চাটনি খাওয়া উচিত নয় কেন বা ফল খাওয়া উচিত নয় কেন। তাহলে মেন জিনিস কি হলো, তুই যেটা খাবি সেই জিনিসটা যেই পাত্রে খাবি তার তার সঙ্গে, মানে কপারের পাত্রে ধরছি আমি, ধর কপারের পাত্র, ওই কপারের সঙ্গে বিক্রিয়া করে
ওই অ্যাসিড জাতীয় জিনিসটা কি করে, ধাতব যৌগ বা লবণ উৎপন্ন করে, যেটা তোর পেটে গেলে একটা বিষক্রিয়া সৃষ্টি করবে এবং তোর শরীর খারাপ করবে। আমি এটা লিখে দিচ্ছি ধর। তাহলে মেন জিনিসটা কি হলো না, আম্লিক খাদ্যবস্তুগুলো বিভিন্ন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব যৌগ ও লবণ উৎপন্ন করে, যেগুলি খাওয়ার সঙ্গে আমাদের পেটে গেলে বিষক্রিয়া সৃষ্টি হয়, যার ফলে শরীর খারাপ করবে। সেই জন্য আম্লিক জাতীয় বস্তু ধাতব পাত্রে খাওয়া উচিত নয়। আচ্ছা, এটা হলে মোটামুটি তোদের চ্যাপ্টার মোটামুটি শেষ, মানে এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তাহলে এখান থেকে কোশ্চেন গুলো তো আমি বলে দিচ্ছি, আর লিখে দিতে হবে? বললে হবে না, লিখে দেবো? তাহলে এই 7টা মোটামুটি কোশ্চেন, যে জারণ বিজারণ কি, উদাহরণ দাও। থার্মিট পদ্ধতি কি, ওখানে অলরেডি আছে থার্মিট মিক্সচার। 3 নম্বর হচ্ছে মরচের প্রধান উপাদান কি, রাসায়নিক সংকেত লেখো। শর্ট কোশ্চেন খুব আসে। তারপর হচ্ছে লোহার পাইপলাইন বা জাহাজের তলদেশে কেন মরচে পড়ে। তারপর হচ্ছে মরচে পড়া নিবারণের উপায় কি, ওখানে দুটো অলরেডি ভালো ভালো পয়েন্ট আছে। একটা হচ্ছে গ্যালভানাইজেশন, আমি অলরেডি পরে লিখেছি, আর একটা হচ্ছে তড়িৎ লেপন, যেটা আগে বলেছি। আর 7 নম্বর কি, যে ধাতব পাত্রে আম্লিক বস্তু খাওয়া উচিত নয় কেন। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও প্রচুর পড়ে। এই 3টে যেন সবার মুখস্থ থাকে। বাকিগুলো অবশ্যই করবি, কিন্তু এই 3টা আর কি মানে করতেই হবে আর কি। এইটা করলে মোটামুটি চ্যাপ্টার শেষ। নেক্সট দিন আমরা পড়বো চলতড়িৎ। আর যারা যারা ক্লাস করিসনি, অনেকে আগে প্রবলেম থাকতে পারে বা সময় হয় না, সেটাও হতে পারে। এটা বলবো আমি অলরেডি ভিডিও পাঠিয়ে দিচ্ছি, প্রায় বেশিরভাগটাই রেকর্ডিং থাকে, তোরা দেখে নিবি। আর হচ্ছে আমি পিডিএফ তো পাঠিয়ে দিই। মানে এরকম নয় যে আমি ক্লাসটা হ্যাঁ স্যার। করলাম না বলে বা এসছিলাম না বলে হলো না। তো আমি অলরেডি ভিডিও পাঠিয়ে দিচ্ছি, যখন ইচ্ছা হবে তখন দেখে নিবি। 1x আমি তো আস্তে আস্তে পড়াচ্ছি, 2x করে লিখে দিবি, মানে স্পিডটা বাড়িয়ে দিবি, 1.5 করে দে, তাহলে 40 মিনিটের ভিডিও তোর আরো কম সময় হয়ে যাবে, 25-30 মিনিটের ভিডিও দেখা যাবে তোর।